ওকে, আমরা একটু ইউরোলজিক্যাল প্রবলেম দেখে আসি। একটু আগে তো আমরা একটা ডিসকাস করেছিলাম যে ইমার্জেন্সিতে যে অ্যাকিউট স্ক্রোটাম নিয়ে পেশেন্ট মানে হেমাটোসিল নিয়ে এসেছিল ট্রমার পরে। এখন যদি এরকম হয় যে আবার একটা ইয়াং পেশেন্ট এসছে আপনার কাছে, 3 সপ্তাহ ধরে তার মানে ডান পাশের স্ক্রোটামের ডান অংশটা ফুলে যাচ্ছে, যেটা আমরা বলেছিলাম যে এই কেসটা যদি আপনি আমাদের যে মানে ইনিশিয়াল যে ডায়াগনোসিস ছিল যে ট্রমার একটা হিস্ট্রি ছিল এবং আপনি দেখছেন ফুলে যাচ্ছে, ব্যথা করছে, আমরা বলেছিলাম যে হেমাটোসিল। একটু ডিফারেন্সটা দেখেন, এর ক্ষেত্রে কিন্তু কোনো ট্রমার হিস্ট্রি নাই। 3 সপ্তাহ ধরে উনি এরকম ফুলছে, and then there is a non-tense swelling of the right scrotum and the underlying testis cannot be easily palpated. আর ডিপস্টিক ইজ পজিটিভ ফর নাইট্রেটস অনলি। আচ্ছা, আমরা ডিপস্টিক সাধারণত আমাদের সেট আপে করি না। তাহলে যেটা বলছে যে এই রুগীটা একটা আঘাত পেয়েছিল কিন্তু 3 সপ্তাহ আগে, এবং তার এই ফোলাটা গ্র্যাজুয়ালি ফুলছে, এবং এই মুহূর্তে কিন্তু যেটা হয়েছে যে খুব একটা যে টেন্স সোয়েলিং সেটা না। তাহলে এটাকে আমরা কি, এটাকে আমরা হেমাটোসিল বলবো নাকি অন্য কোনো ডায়াগনোসিসে যাব? তাহলে এই ক্ষেত্রে আমাদের মাথায় সেকেন্ডারি যে হাইড্রোসিল আছে, হাইড্রোসিল আপনি জানেন প্রাইমারি যেটা ইডিওপ্যাথিক কজ, আর একটা কোনো ট্রমা বা ম্যালিগনেন্সির কারণে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয় তাহলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইড্রোসিল। তখন আপনাকে চিন্তা করতে হবে এটা দিস মে বি এ সেকেন্ডারি হাইড্রোসিল রাদার দেন এ হেমাটোসিল। ওকে, মেবি ইজ এ ক্রনিক ব্লাড কালেকশন হতে পারে, বাট যদি ডিপস্টিক যেহেতু নেগেটিভ এসছে কাজে আমরা এটাকে হাইড্রোসিল বলছি। আচ্ছা, ইউরোলজিতে একটা বড় প্রবলেম হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া বা লাল প্রস্রাব করা, বা আমরা যেটাকে হেমাচুরিয়া বলি। তো ইয়াং পেশেন্টটা যদি আসে সাথে হাইপার টেনশন আছে, হেমাচুরিয়া, এবং হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন দেখলেন যে আপনি পলিসাইথেমিয়া, বাট আদারওয়াইজ কোনো অ্যাবনর্মালিটি নাই। সিটি স্ক্যান আপনি দেখছেন, আপনি ইভেনচুয়ালি করে দেখলেন যে একটা রেনাল ম্যাস আছে, হ্যাঁ, তাহলে এই রুগীটার ডায়াগনোস হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। তাহলে ইয়াং পেশেন্টের আপনি দেখেছেন যে তার একটা সিটি স্ক্যানে অবভিয়াস মাস আছে এবং তার পলিসাইথেমিয়া আছে। আপনারা জানেন যে আরসিসিতে মানে আমাদের হিমোগ্লোবিনের লেভেল বেড়ে যায় এবং পলিসাইথেমিয়া নিয়ে প্রেজেন্ট করে অনেক সময়, হ্যাঁ, প্লেথোরিক ফেস নিয়ে আসে পেশেন্টরা। তাহলে আপনাকে সাসপেক্ট করতে হবে দিস মে বি এ কেস অফ রেনাল সেল কার্সিনোমা। সাধারণত পেইনলেস কার্সিনোমা, পেইনলেস যদি হেমাচুরি হয় আমাদেরকে রেনাল সেল আপনি এবং সাথে যদি মাস পাই আমরা সেক্ষেত্রে রেনাল সেল মানে ক্যান্সার চিন্তা করতে হবে। বাট পেইনলেস হেমাচুরি আরেকটা কজ হচ্ছে টিউবারকুলোসিস, রেনাল টিউবারকুলোসিস, সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা কেস দেখি। 56 years old man is admitted with severe loin to groin pain associated with hematuria. He was well until 1 week ago when he was unwell with diarrhea and vomiting. আচ্ছা, 1 সপ্তাহ আগে তার মানে ডায়রিয়া ভমিটিং ছিল, এখন যেটা বলছে যে তার লোইন টু গ্রোইন পেইন এবং সাথে হেমাচুরি আছে। যখনই লোইন টু গ্রোইন পেইন সাথে হেমাচুরি আমাদের প্রথম ডায়াগনোসিস হয়, ইট মে বি এ কেস অফ ইউরেটারিক কোলিক। অ্যান্ড সি দিস ইজ এ আই মিন ভেরি মানে অ্যাকিউট painful condition. So managing these patients with severe analgesic and antibiotic is important. এবং আপনি যদি গেস করতে পারেন যে এই পেশেন্টটার মেবি এ কেস অফ ইউরেটারিক ক্যালকুলাস, আপনি কিন্তু ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনি কিন্তু ফার্দার গাইডলাইনটুকু আপনি আপনার সেট আপ থেকে দিতে পারেন। অ্যান্ড দেন প্রবাবলি যদি পেশেন্টটার সার্জারি লাগে তখন আপনি কোনো একজন ইউরোলজিস্টের কাছে পাঠালেন, কিন্তু পেশেন্টের অ্যাকিউট এপিসোডটা, অ্যাকিউট ইনফ্লামেশন, অ্যাকিউট পেইনটাকে কিন্তু আপনি একটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়েই আপনি করতে পারেন যদি আপনি রাইটলি ডায়াগনোসিসটা করতে পারেন। ওকে, অনেক সময় ইয়াং পেশেন্টরা আসে যে পেইন ইন দ্য টেস্টিস অ্যান্ড স্ক্রোটাম, উনি বলছেন যে ইট বিগেন 10 hours previously and has worsened during that time. On examination he is pyrexial, the testis is swollen and tender and there is an associated hydrocele. আচ্ছা, এই পেশেন্টটা দেখেন ইয়াং পেশেন্ট, সাথে মানে পেইনফুল স্ক্রোটাম নিয়ে এসছে, বাট তার সাথে পাইরেক্সিয়া আছে, সোলেন অ্যান্ড টেন্ডার স্ক্রোটাম আছে, হ্যাঁ, হাইড্রোসিল মতো মনে হচ্ছে, মানে ইডেমা হয়ে হাইড্রোসিলের মতো মনে হচ্ছে। যখনই এই ধরনের ইয়াং পেশেন্টের পাইরেক্সিয়া সাথে ইউটিআই থাকে তখন আমরা একটু চিন্তা করি whether this is a case of acute epididymoarthritis or not. এবং as you know, acute epididymoarthritis is a medically manageable problem.
সো ইউ নিড টু, এবং আপনারা জানেন যে এটার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খুব সিম্পল অ্যান্টিবায়োটিক, আমরা যদি ডক্সিসাইক্লিনও 100 মিলিগ্রাম বিডি ডোজে দিয়ে রাখি তো এই পেশেন্টগুলো একদম কমপ্লিটলি কিওর হবে। কাজেই ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট, এবং সেই ডায়াগনোসিস করতেই আপনার প্রপার হিস্ট্রি নেওয়া, পেশেন্টকে সময় দেওয়া, পেশেন্টের প্রবলেমগুলোকে রাইটলি অ্যাড্রেস করে রাইটলি ক্লিনিক্যাল এক্সামিন করে একটা কনক্লুশনে পৌঁছানো খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা একটা জিপি সেটআপে খুব সম্ভব। আচ্ছা, আমরা স্কিন প্রবলেমগুলো নিয়ে খুব বেশি আলোচনা করব না, বিকজ আপনাদের একটা স্কিনের আলাদা ক্লাস হবে, সেখানে ডিটেইল স্কিন প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। আমরা বরং দু একটা হ্যান্ড প্রবলেম যেটা আমরা আমাদের জিপি সেটআপে পাই। অনেক সময় রুগী আসে আপনার সারা শরীরে অনেক ফোলা ফোলা, অথবা শরীরের বেশ কিছু জায়গায় ফোলা। তো কমনলি যেটা হয় যে যদি আপনি দেখেন সেই ফোলাগুলো পেইনলেস এবং দীর্ঘদিন ধরে আছে, এবং ক্ষেত্র বিশেষে তাদের মানে ফ্যামিলি হিস্ট্রিতেও বলছে এরকম আছে, আমরা ধরে নিই এগুলো লাইপোমা বা মাল্টিপল হলে আমরা লাইপোম্যাটোসিস বলি, এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো কোনো সার্জারি দরকার হয় না, আনলেস ইট ইজ সো পেইনফুল, আনলেস ইট ইজ ইনক্রিজিং র্যাপিডলি, আনলেস যে পেশেন্টের এটা একটা ডিসফিগারিং সাইটে আছে বা একটা ফেস বা এরকম জায়গায় আছে যেটা ডিসফিগারিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সার্জারি কনসিডার করি। আদারওয়াইজ লাইপোমা বা লাইপোম্যাটোসিস ইউজুয়ালি কোনো ধরনের ট্রিটমেন্ট লাগে না, জাস্ট পেশেন্টকে অ্যাসিওর করা, এডুকেট করা অ্যান্ড কাউন্সেলিং করা প্রপারলি। বাট ইফ ইট ইজ এ পেইনফুল স্মল লেশন মাল্টিপল, আমরা তখন নিউরোফাইব্রোমা একটা আমাদের ডায়াগনোসিস হয়। সেই ক্ষেত্রে নিউরোফাইব্রোমাও সাধারণত আমরা কনজারভেটিভলি ম্যানেজ করি, বাট কখনো কখনো সিঙ্গেল বা একটা দুটো থাকলে তখন আমরা সার্জারি করি, সার্জিক্যাল এক্সিশন করি। বাট অনেক সময় হয় যে পেশেন্ট আসে জয়েন্ট বা মাসেলের টেন্ডনের রিলেশনে সোয়েলিং নিয়ে, হয়তো কোনো আঘাত পাওয়ার পরে, অথবা পেশেন্ট কিছু বলতে পারে না কিন্তু তার এখানে ফোলা জয়েন্টে, যেটাকে আমরা আমাদের সার্জারি পরিভাষায় গ্যাংলিয়ন বলি বা গ্যাংলিয়ন সিস্ট বলি। গ্যাংলিয়ন সিস্টগুলো যদি ছোট হয় সেক্ষেত্রে সেগুলো উইদাউট এনি সার্জারি, উইদাউট এনি মেডিকেশন আমরা ট্রিটমেন্ট করতে পারি, জাস্ট জেন্টাল ম্যাসাজ এবং রেগুলার জেন্টাল ম্যাসাজের মাধ্যমে আমরা সেগুলো করতে পারি। বাট আরেকটু বড় হলে আমরা এখানে মানে ট্রায়ামসিলোনাল ইনজেকশন দেওয়ার মাধ্যমে আমরা সেগুলোকে ট্রিটমেন্ট করতে পারি। বাট আলটিমেটলি সার্জারি একটা অপশন, বাট সার্জারি বলেন আর মানে ইনজেক্টেবল এখানে স্টেরয়েড বলেন, কোনোটাই 100% কিউরেটিভ অপশন না, বিকজ দেয়ার ইজ এভরি চান্স অফ গেটিং রিকারেন্স। কাজেই পেশেন্ট যখন আপনি এগুলোকে হ্যান্ডেল করবেন আপনাকে জানতে হবে যে এই পেশেন্টগুলো রিকার করতে পারে প্রবলেমগুলো, সেগুলো আপনাদেরকে যথাযথভাবে তাদেরকে বলতে হবে। ওকে, আমরা হ্যান্ড নিয়ে আরেকটা হ্যান্ডের প্রবলেম আমি একটু বলতে চাচ্ছি এখানে। ওকে, ইউ গট দ্য ডায়াগনোসিস, যে অনেক সময় মহিলারা আসে অনেক যেটা হয় প্রবলেম নিয়ে যে তার হাতের কোনো একটা অংশে ব্যথা, এবং এই ব্যথাগুলো দেখা যায় যে রাতের বেলা খুব তীব্র ব্যথা করছে, এবং যদি আপনি দেখেন যে কোনো একটা পার্টিকুলার নার্ভের ডিস্ট্রিবিউশন এরিয়াতে হয়, সে মেবি মেডিয়ান নার্ভ বা আলনার নার্ভ, তাহলে আপনার জন্য ডায়াগনোসিস করা খুব সহজ। স্পেশালি নার্ভ এনট্র্যাপমেন্ট সিনড্রোম বলি আমরা, সেটা মিডিয়ান নার্ভ হতে পারে, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ হতে পারে, বাট কমনলি মিডিয়াল নার্ভ যেটা আমরা কার্পাল টানেল সিনড্রোম বলি। ওবেস, হাইপোথাইরয়েড পেশেন্ট, হ্যাঁ ফিমেল এরা, তো তাদের ক্ষেত্রে আমরা এগুলো পাই, এবং সেই ক্ষেত্রে অ্যানালজেসিক দেওয়া, অ্যাসিওর করা, অনেক সময় আমরা স্প্লিন্ট দিতে হয়, হ্যাঁ সাপোর্টিভ স্প্লিন্ট এগুলো আছে। বাট ক্ষেত্র বিশেষে আমাদের এখানে মানে যেটা টেন্ডন শীত, যেটা মানে শীত আছে, ফাইব্রাস শীত, যেটা টানেল যেখানে কম্প্রেস হয় সেটাকে রিলিজ করার, সার্জিক্যালি রিলিজ করার অপশন হয়। কাজে আপনাকে কি ডায়াগনোসিসটা করতে জানতে হবে, অ্যান্ড দেন ইফ ইউ ক্যান ডায়াগনোস and if conservative treatment fail, definitely you can refer for surgical release. এটা আমরা বলছিলাম যে গ্যাংলিয়ন নিয়ে কথা। ওকে, সো আমরা আমাদের সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা বলছিলাম যে আমরা বার্ন নিয়ে একটু কথা বলবো। যেটা হয় কি যে বার্ন যদি একটা মানে ইটস খুবই চ্যালেঞ্জিং একটা ইমার্জেন্সি, যেটা মানে জিপি সেটআপে ম্যানেজ করা, এবং আমরা এক্সপেক্টও করি না যে খুব ম্যাসিভ বার্ন বা খুব একটা, যখন একটা কোনো একটা ডিজাস্টারের কারণে যে বার্ন হয়, একটা হাউস হোল্ড বার্ন, অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে যে অনেকগুলো মানুষ পুড়ে গেছে, সেগুলো আসলে জিপি সেন্টারে সরি সেই পেশেন্টগুলোকে আসলে জিপি সেন্টারে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। বাট প্রায়ই আমরা ফিল করি যে মানে যেটা আমাদের জিপি সেন্টারগুলোতে আসে, যে হাউস হোল্ড মাইনর যে বার্নগুলো নিয়ে, হয়তো বা ভাত রাঁধতে গিয়ে পানি উপচে পড়েছে, অথবা ছোট বাচ্চারা গরম পানি নিয়ে খেলতে গিয়ে হয়েছে, অথবা
মানে এরকম আঘাতজনিত কোনো বা ইলেকট্রিক লাইন থেকে কোনো মানে ইয়ে হয়ে শক খেয়ে পুড়ে গিয়েছে, এই পেশেন্টগুলো কিন্তু আপনার জিপি সেন্টারে প্রথমে আসবে এবং এগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। বাট ইফ ইট ইজ এ মেজর বার্ন, ইফ দ্য পেশেন্ট ইজ সো ভালনারেবল, তখন কিন্তু আর আপনি এই পেশেন্টগুলোকে জিপি সেন্টার ইয়ে করতে পারবেন না। ইন দ্যাট কেস আপনার উচিত হবে যথাযথ স্থানে, অর্থাৎ কোনো একটা সেন্টারে যেখানে বার্ন প্লাস্টিকের ম্যানেজমেন্ট আছে সেখানে রেফার করা। বাট হাউস হোল্ড বার্নগুলো আপনি ম্যানেজ করতে পারবেন, বাট আপনাকে জানতে হবে যে আপনার লিমিট কতটুকু এবং কখন আপনি রেফার করবেন। আমি ওই পয়েন্টটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো দিজ আর দ্য কি থিংস ইউ ক্যান সি বার্ন আর ইম্পর্টেন্ট ইস্যু। অনেক ধরনের বার্ন আছে, আপনারা এগুলো দেখবেন। আপনার এটা যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আপনারা এই চার্টটা দেখে নিতে পারবেন ডিটেইল। আমাদের উদ্দেশ্য থাকবে যে বার্ন কেয়ারের উদ্দেশ্য হচ্ছে রেস্টোর দ্য ফর্ম, হ্যাঁ, মানে যে ড্যামেজড এরিয়াটা তাকে ক্লোজ টু দ্য নর্মালি নিয়ে আসা আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তার যে ফাংশন ছিল ওই অর্গ্যানটার বা ওই লিম্বটার, সেটাকে রেস্টোর করা এবং তার যে একটা সাইকোলজিক্যাল ডিস্টরশন হয়েছিল সেইটাকেও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, তো এগুলো আমাদের বার্ন ম্যানেজমেন্টের উদ্দেশ্য। আমরা মাইনর বার্ন যেটা আমাদের একটা জিপি সেটআপে ম্যানেজ করতে পারি, পার্শিয়াল থিকনেস বার্ন লেস দেন 10%, পার্শিয়াল থিকনেস বার্ন লেস দেন 5% মানে চিলড্রেনের ক্ষেত্রে, ফুল থিকনেস বার্ন যদি 1%-এর কম হয় এবং পেশেন্টের যদি কোনো কোমরবিডিটি না থাকে, এই পেশেন্টগুলোকে আমরা আমাদের আউট পেশেন্ট সেটআপে ম্যানেজ করতে পারবো। বাট আপনাকে ম্যানেজ করতে যাওয়ার আগে পেশেন্টের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দেয়ার ইজ মানে লং স্টেপস, ইউ জাস্ট গো থ্রু ইট। এবং আপনারা দেখবেন যে এর মধ্যে প্রাইমারি রিসাসিটেটিভ টুলস আছে, অ্যান্ড দেন সাইজ অ্যান্ড এরিয়া মেজার করা, অ্যানালজেসিয়া, টিটেনাস প্রোফাইলেক্সিস, ইউরিন আউটপুট মেজার করা, দিজ অল আর থিংস কাম ইন টু প্লে যখন আপনারা একটা বার্নকে ম্যানেজ করতে যাবেন। হ্যাঁ, বাট আমরা আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, কখন আমরা পেশেন্টগুলোকে আর আমাদের এখতিয়ারে রাখবো না, বরং রেফার করে দেবো দ্রুত। কমপ্লেক্স ইনজুরি যদি হয়, বার্নটা যদি হয়, মোর লাইকলি টু বি কমপ্লেক্স ইফ অ্যাসোসিয়েটেড উইথ এক্সট্রিমস অফ এজ, অর্থাৎ ছোট বাচ্চা হতে পারে, বয়স্ক যখনই হবে তখন আমরা এটাকে কমপ্লেক্স বার্ন হিসেবে চিন্তা করবো, কমপ্লেক্স ইনজুরি। এবং যদি এই ইনজুরিগুলো ফেস, হ্যান্ডস, পেরিনিয়ামে হয়, ফিটে হয় এবং কোনো জয়েন্টে কোনো ফ্লেক্সার অ্যাসপেক্টে হয়, যেমন নেক বা এক্সিলাতে হয়, তখন এগুলোকে আমরা একটা কমপ্লেক্স বার্ন হিসেবে ট্রিট করবো এবং এগুলোকে আমরা রেফার করব। যদি সার্কামফারেন্সিয়াল বার্ন হয় এবং যেটা যদি থাকে যে আমরা যদি বুঝতে পারি যে পেশেন্টের কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের প্রবাবিলিটি আছে, আমরা সেটা যদি কোনোভাবে সাবস্টেন্সিয়াল এলিমেন্ট পাই, তাহলে ডেফিনেটলি আমরা এই পেশেন্টগুলোকে রেফার করব। আচ্ছা, আমরা there are so many other things, you see that কি মেকানিজমে হয়েছে, সাইজ দিয়ে আমরা আলাদা করছি, কোএক্সিস্টিং কন্ডিশন, আপনারা এটা চার্টটা দেখে নেবেন আপনাদের পজ করে, আমি ডিটেলসে যাব না। সো ফর্মাল ডিসকাশন আমার মনে হয় যে সার্জারি নিয়ে আমরা এখানে শেষ করব। আমরা একটু প্রেসক্রিপশন রাইটিং নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন আমরা লাস্টে একটা প্র্যাকটিস করে আজকের সেশনটা শেষ করব। সি, প্রেসক্রিপশন যে কোনো প্র্যাকটিশনারের কাছে প্রেসক্রিপশন একটা ভেরি ভাইটাল থিংস অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার, বিকজ এই প্রেসক্রিপশনটা ইজ দ্য আলটিমেট ডকুমেন্ট, ইজ দ্য রেকর্ড। আপনি যত ভালো চিকিৎসকই হন না কেন, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ ইউর পেশেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড জাজমেন্ট আপনার প্রেসক্রিপশনটাকে আপনি কিভাবে ফুটিয়ে তুলছেন তার উপরে ডিপেন্ড করবে যে আসলে পেশেন্ট কিভাবে সেটাকে অ্যাড্রেস করছে আপনার ট্রিটমেন্টটাকে, এবং হয়তোবা এই পেশেন্টগুলো ফার্দার অন্যান্য ম্যানেজমেন্টও রাখতে পারে। কাজে এই প্রেসক্রিপশনটাই তখন ডকুমেন্ট হিসেবে কাজ করবে যখন আপনি কিনা আপনার পেশেন্টকে রেফার করবেন কোথাও। যদিও সার্জিক্যাল পেশেন্টদের জন্য ড্রাগের কলেবরটা একটু ছোট হয় প্রেসক্রিপশনে, বাট এমন অনেক সার্জিক্যাল ডিজিজ আছে যেখানে অনেক ড্রাগস আমরা ইউজ করি। বাট যদি এটা একটা অপারেটেড কেস হয় যে অপারেশন লাগবে এবং এখানে ওষুধের কোনো ভূমিকা নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেসক্রিপশনটা একটু ডিফারেন্ট হবে, মানে দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম এ মেডিকেল প্র্যাকটিশনার। হ্যাঁ, আমরা একটু দেখি যে একটা প্রেসক্রিপশনে যখন আমরা করি তখন কি কি পার্ট থাকে। আপনারা জানেন যে একটা প্রেসক্রিপশন বেশ কিছু পার্ট থাকে, সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন। সো উই নো ভেরি ওয়েল অ্যাবাউট দিজ হেডলাইন্স। যেটা হয় যে আপনাকে আপনার যে এই যে বডি অফ দ্য প্রেসক্রিপশন যেখানে থাকে, হ্যাঁ, যেখানে আপনি ট্রিটমেন্টগুলো লিখবেন আর কি ইনস্ক্রিপশনে,
এই অংশটা তো ইম্পর্টেন্ট, বাট সার্জারির পেশেন্টদের জন্য আপনার অ্যাডভাইস যে সেগমেন্টটা, যেখানে আপনি পেশেন্টকে গাইড করছেন যে আর কি কি করতে হবে, কি কি ফলো করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা ফোকাস দিব, ঔষধ তো বটেই, সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, বাট অ্যাডভাইসের যে সেগমেন্টটা, যেখানে আপনি পেশেন্টকে কিছু ইনস্ট্রাকশনস দিচ্ছেন ফলো করবার জন্য বা ফার্দার ম্যানেজমেন্টের জন্য, সেইটাতে আপনারা খুব বেশি ফোকাসড হবেন, এবং সেটা যেন যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তার প্রেসক্রিপশন তত সুন্দর হবে। এই ডিটেলস আলোচনায় আমরা যাব না। Okay, this is a very simple prescription, as you can see. You see that these are the superscription, all the patient related informations and date and other things. This is the inscriptions and the subscription, that is the যেখানে আপনি আপনার advice এবং other things গুলো দেবেন আর কি, ঠিক আছে? Okay, so let us end this session with a practice, and this is a very simple case to be discussed on, বাট আমরা এই ডিসকাশনের মধ্যে দিয়ে দেখতে চাই যে আপনার ম্যানেজমেন্ট দক্ষতা আমরা যেমন দেখতে চাই, আপনার নলেজ এবং স্কিলও এখানে দেখার সুযোগ থাকবে, এবং একই সাথে আপনি কত দ্রুত আপনার পেশেন্টদের সাথে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন এবং কত দ্রুত আপনি আপনার পেশেন্টকে আপনার ট্রিটমেন্টের সাথে কমপ্লাই করে নিতে পারেন, সেটারও একটা টেস্ট হবে। সো লেটস স্টার্ট উইথ দ্য প্র্যাকটিস। আমরা এবং এই প্র্যাকটিসের শেষে আমরা একটা মানে প্রেসক্রিপশন কেমনভাবে লিখবো সেটারও একটা নমুনা আছে। ওকে, সো দ্যাট ইজ দ্য সিনারিও। A 23-year-old female housewife was brought to your chamber by her husband with history of accidental cut injury in the kitchen over her left forearm. আচ্ছা, খুব একটা ট্রিভিয়াল প্রবলেম যে উনি ইয়াং ফিমেল, তার মানে কিচেনে কাজ করতে যে কেটে ফেলছেন এবং ওনার হাজবেন্ড সাথে সাথে ওনাকে ধরে নিয়ে আপনার চেম্বারে নিয়ে আসছেন, আপনি আপনার ওই লোকালিটিতে আপনার চেম্বার। So let us see the questions first. What immediate measures you will take? How will you evaluate the patient? What special measure you will consider for the wound? What will be your specific management if it is a 3 cm full thickness skin breach with no other injuries? List the necessary requirements you need if you plan to stitch the wound at your setup. And lastly, write down the post-procedure prescription. So if this is our assignment now, okay? So the first question is, what immediate measures you will take? প্রবলেমটা হচ্ছে পেশেন্ট আসে, ইয়াং পেশেন্ট, প্যানিক, তার ব্লিডিং হচ্ছে, সাথে তার হাজবেন্ড যে তার হাতটা ধরে নিয়ে আসছে এবং হাতে কাটা, ফোরআর্মে কাটা। আপনি কি করবেন? তাহলে আমরা যে অ্যাপ্রোচটা শিখিয়েছিলাম এই ক্লাসের শুরুতে, আপনাকে প্রথমে বুঝতে হবে whether this is a emergency case or this is a routine case. So we can easily understand this is an emergency situation. ব্লিডিং হচ্ছে, ইয়াং পেশেন্ট, প্যানিক, চিল্লাচিল্লি করছে, হাজবেন্ড নিয়ে এসে ধরে, একটা ইমার্জেন্সি সিচুয়েশন। সো ইউ ক্যানট সিট টু ইউর চেয়ার এনিমোর। আপনাকে আপনার সিট থেকে, আপনি আপনার ডক্টরের চেয়ার থেকে উঠে আসতে হবে, আপনাকে একটু শাউট করতে হবে, আপনার যারা অ্যাসিস্ট্যান্ট থাকবে তাদেরকে আসতে বলতে হবে, আপনাকে হেল্পের জন্য এগিয়ে যেতে হবে, এবং আপনার প্রথম কাজ হচ্ছে ওই যে ব্লিডিংটা নিয়ে এসে সেই ব্লিডিংটাকে স্টপ করা। এবং আপনি জানেন, যেটা আপনি বুঝতেই পাচ্ছেন যে যখন একটা মানে আমরা বললাম যে একটা হাউস হোল্ড কাট ইনজুরি হয়েছে, ওনার হাজবেন্ড এটাকে ধরে নিয়ে আসছে, আপনার কাজ হচ্ছে কোনো একটা গজ বা এরকম কিছু দিয়ে সেই যেখানে ব্লিডিং সাইডটাকে ভালো করে প্রেস করে এবং হাতটাকে এলিভেট করে রাখা, যেন ব্লিডিং না হয়, এনি ফার্দার ব্লিডিংকে স্টপ করতে হবে। যখনই আপনি ব্লিডিংটা স্টপ করে ফেলবেন হাতের প্রেসারে এবং এলিভেট করে, তখন দেখবেন সাথে সাথে পেশেন্টের প্যানিক কমে যাবে এবং তারা কিছুটা হলেও ধাতস্থ হবে। তখন আপনার কাজ হচ্ছে তাদেরকে রিঅ্যাসিওর করা, তাদেরকে বসানো, তাদেরকে আগে সেট হওয়ার জন্য সুযোগ দেওয়া। অবশ্যই আপনি তার ব্লিডিং সাইডটাকে প্রেস করে ধরে রাখবেন ভালো মতো। অ্যান্ড দেন লেটস টক অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। আপনি যখন পেশেন্টের ব্লিডিং বন্ধ করলেন জাস্ট সিম্পল একটা গজ দিয়ে এবং হাতের প্রেসারে, আপনার কাজ হবে ওই আপনি আপনার মানে পেশেন্টের হাজব্যান্ডকে আপনি কাজে লাগাতে পারেন, ওনাকে বলতে পারেন যে আপনি এই গজ সহ এটাকে ভালো করে ধরে রাখেন, ছাড়বেন না। দেন তাকে অ্যাসাইন করে তারা যখন একটু কাম অ্যান্ড কুল হবে, তখন আপনি হিস্ট্রিটা নেবেন যে কখন এই ইনজুরিটা হলো, কিভাবে হলো,
কি অস্ত্র দিয়ে হয়েছে, সেটা কি মানে কোনো মানে দৈনন্দিন ব্যবহার্য কোনো অস্ত্র নাকি এটা কোনো মানে পুরাতন মরিচা পড়া অস্ত্র, অথবা রক্ত যেটা পড়েছে সেটা কতটুকু, আপনি আস্তে হিস্ট্রি নেবেন এবং হিস্ট্রি নেওয়ার পর যেটা আপনার কাজ হবে পেশেন্টকে একটু আপনার যেটা এক্সামিনেশন বেড আছে সেখানে নিয়ে আস্তে আস্তে ওই গজটাকে সরিয়ে দেখা যে এটা আসলে কতটা মানে ডিপ কাট বা কতটা মানে কাট ইনজুরিটা কতটা মানে লেন্দি, এইটা আপনাকে ক্লিনিক্যালি উইথ হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন অ্যাসেস করতে হবে। অ্যান্ড দেন এই ধরনের মানে কাট ইনজুরিগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে ইফ ইট ইজ অ্যান ওল্ড উইপন লাইক কোনো একটা মরিচা পড়া ছুরি দিয়ে কেটে গেছে বা এরকম কিছু, অবশ্যই আপনাকে টিটেনাস প্রোফাইলেক্সিস বা টিটেনাসের ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন হোয়াট উইল বি ইউর স্পেসিফিক ম্যানেজমেন্ট, আপনি দেখলেন যে তার একটা সিম্পল 3 সেন্টিমিটার মতো একটা লিনিয়ার কাট ইনজুরি স্কিন ডেপথ আছে, তাহলে আপনার প্ল্যান কি হবে, অবশ্যই আপনি আপনার জিপি সেটআপে এই পেশেন্টকে যে মানে প্রাইমারি রিপেয়ার অফ দ্য উন্ড, আপনার জিপি সেটআপে যদি এই অ্যারেঞ্জমেন্টগুলো থাকে অবশ্যই আপনি এই পেশেন্টগুলোর জন্য চিন্তা করবেন আফটার সার্জিক্যাল টয়লেটিং এটাকে একটা প্রাইমারি রিপেয়ার করা উইথ প্রবাবলি 20 প্রলিন অর সিল্ক। এবং সেটা করতে গেলে আপনাকে একটু প্ল্যান করে নিতে হবে আপনার কি কি লাগবে। অবশ্যই আপনাকে চিন্তা করেন যদি আপনার একটা লোকাল দিয়ে কোনো কাজ করতে যাই, আইডিয়ালি দ্যাট শুডন্ট বি মানে যে কোনো লোকালও আমরা বলি যে লোকাল দিয়ে অপারেশন করতে গেলে একটা জিপি সেট মানে জিএস সেটআপে করা উচিত, বাট অনেক সময় আমরা আমাদের জিপি সেটআপে লোকাল কাজগুলো করি, বাট ভালো হয় আপনার একটা স্যালাইন মানে স্টার্ট করলেন, একটা আইভি ক্যানুলা করে নিলেন যেন যে কোনো অ্যাডভার্স কন্ডিশন হলে আপনি যেন পেশেন্টের কন্ট্রোল নিতে পারেন। অ্যান্ড দেন ইউ নিড টু হ্যাভ দ্য লোকাল অ্যান্ড দেন সিরিঞ্জ রিপেয়ার করার জন্য আমরা বলছিলাম 20 কাটিং প্রলিন অ্যান্ড আদার সার্জিক্যাল টুলস যেগুলো দিয়ে আপনি সেলাই দিবেন, অ্যান্ড দেন পেশেন্টকে ব্যান্ডেজ দিয়ে অ্যান্ড দেন আলটিমেটলি কাউন্সেলিং কনভারসেশন সব শেষ, অ্যান্ড দেন ইউ উইল প্রিপেয়ার ফর রাইটিং এ প্রেসক্রিপশন অ্যান্ড লেটস সি যে ওই প্রেসক্রিপশনে কি থাকবে। আমরা এই কথাগুলো বলছিলাম যে আমরা এই উত্তরগুলো এখানে দেয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারবেন যে কথাগুলো আমি বলছিলাম। অ্যান্ড দেন আপনার প্রেসক্রিপশনে কি থাকবে আমরা যেটা বলছিলাম, তাহলে প্রেসক্রিপশনে অ্যাপার্ট ফ্রম দ্য সুপারস্ক্রিপশন পেশেন্টের নাম ডিটেলস কি প্রেজেন্টিং কমপ্লেন্টস নিয়ে এসছে, আমরা একটা চাই যে এই ধরনের একটা স্কিন ইনজুরি যেটা আপনি রিপেয়ার করেছেন একটা মানে অ্যান্টিবায়োটিক আইডিয়ালি আমরা সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন দেই, সি লাইক সেফুরক্সিম আমরা অনেক নামে পাওয়া যায়, আপনারা জানেন যে সেফুর পাওয়া যায়, দেন কিলম্যাক্স নামে পাওয়া যায়, কিলব্যাক নামে পাওয়া যায়, হ্যাঁ ওকে, তো এনি একটা ফিরোসেপ নামে পাওয়া যায়, যে কোনো একটা সেফুরক্সিম 250 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম বেসড অন দ্য পেশেন্ট ওয়েট অ্যান্ড আদার থিংস সিভিয়ারিটি 101 করে 7 দিনের জন্য আপনি দিলেন। আপনি একটা পেইন কিলার দিলেন ব্যথার তীব্রতা বুঝে, সেটা অ্যাসিক্লোফেনাক হতে পারে, কিটোরোলাক হতে পারে, ন্যাপ্রোক্সেন হতে পারে। আমরা এখানে অ্যাসিক্লোফেনাক দিয়েছি 100 মিলিগ্রাম বিডি ডোজে 3 দিন, আমরা ওমিপ্রাজল দিয়েছি 20 মিলিগ্রাম বিডি ডোজে 7 দিন। বড় ইম্পর্টেন্ট যেটা যে আমরা আবারও বলছিলাম সার্জারির জন্য যে অ্যাডভাইসটা ইম্পর্টেন্ট এবং আদার থিংস আমরা এটা নিয়ে একটু কথা বলবো। অ্যাডভাইস প্লিজ কাম ফর ফলো আপ ড্রেসিং 2 days later, তাহলে আমরা বলছি যখন ব্যান্ডেজ করে দিলাম তাকে 2 দিন পর বা 48 ঘন্টা পরে তাকে আমরা বললাম যে আপনি একটু ড্রেসিংয়ের জন্য আসবেন, আমরা দেখবো আপনার উনটা আবার, এবং সেলাই কাটার জন্য একটা অ্যাডভাইস দিতে হবে। সাধারণত আমরা 7 দিন হাতে হলে 7 দিন পর বলি, কাজে আপনি আবার লিখে দেবেন যে 7 দিন পরে সেলাই কাটবার জন্য পুনঃসাক্ষাতে আসবেন। আচ্ছা, যেহেতু আমরা এটা জিপি সেন্টারে এই কাজগুলো করলাম, অবশ্যই আমাদের ডকুমেন্টেশন থাকতে হবে আমরা যে প্রসিডিউরটা করেছি, কাজে সেক্ষেত্রে একটা প্রসিডিউর নোট আপনার প্রেসক্রিপশনের সাইডে থাকতে হবে যেখানে ডেট টাইম থাকবে এবং আপনি কি করেছেন। যেমন আমরা এখানে লিখেছি, আপনি এটা ইংরেজিতেই লিখবেন, আফটার সার্জিক্যাল টয়লেটিং অফ দ্য wound প্রাইমারি রিপেয়ার ওয়াজ ডান বাই 20 কাটিং বডি প্রলিন উইথ 4 ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া অ্যান্ড দেন ইউ উইল পুট ইউর সিগনেচার। আমরা আমাদের এই এমসিজিপি প্রোগ্রামের থেকে চেষ্টা করছি কোনো একটা সেশন করা যেখানে আমরা আমাদের বেসিক সার্জিক্যাল স্কিলসগুলো নিয়ে আলোচনা করবো, কীভাবে সেলাই দিতে হয়, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ম্যাট্রেস সুচার। আই গেস ইউ অল নো, বাট স্টিল আমরা এটা মনে করি যে আমাদের সেগুলো একটু প্র্যাকটিস করার প্রয়োজনীয়তা আছে, হয়তো আমরা অনেকে ভুলে গিয়েছি বা আমরা অনেক কারণে প্র্যাকটিসে না থাকার কারণে, কাজে আমরা একটা ডে লং বেসিক সার্জিক্যাল স্কিলসের চিন্তা করছি যেন আমাদের যারা জিপি প্র্যাকটিশনার যারা স্বপ্ন দেখছেন যে একটা কম্প্রিহেন্সিভ সার্ভিস দেবেন, তারা যেন তাদের মানে হাতটা
সচল করতে পারেন, প্র্যাকটিস করে যেন নিজেরা দক্ষ হয়ে তাদের রোগীদেরকে সেবা দিতে পারেন, সেজন্য আমরা পরবর্তীতে এই কোর্সটি এখানে লঞ্চ করব। বাট যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদেরকে অবশ্যই সার্জিক্যাল পেশেন্টগুলোকে ইউ উইল হ্যাভ টু ডিল উইথ প্রপার নলেজ, proper skills and experience, and most importantly the fourth one what I always give emphasis, the soft skills. কেননা যে কোনো একটা সার্জিক্যাল পেশেন্ট যখন ইমার্জেন্সিতে আসে বা অপারেশনের কথা শুনে বা ক্যান্সারের কথা শুনে, তাদেরকে হ্যান্ডেল করা, তাদেরকে ডিল করা, তাদের মানে সাইকোলজিতে সেই লেভেল থেকে বুঝতে পারা, তাদের প্রতি সহমর্মী হওয়া এবং দেন ডায়াগনোসিস করে ফার্দার ম্যানেজমেন্টকে গাইডলাইন দেওয়া, এটা কিন্তু মানে খুব সাধারণ মানুষ হিসেবে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কাজেই আমাদের সফট স্কিল ম্যানেজমেন্ট, কাউন্সেলিং, ডিসিশন মেকিং অ্যান্ড দেন লিডারশিপ থিংস, হ্যাঁ, অ্যান্ড ম্যানেজিং এ চেম্বার, ম্যানেজিং এ বিজনেস, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে শিখতে হবে। এবং যদি আমরা এগুলো কম্প্রিহেন্সিভলি নিজেরা মানে ওইভাবে উদ্বুদ্ধ হই যে না আমাদের এগুলোর দরকার, তাহলে আমার মনে হয় যে জিপি সেন্টারে আপনি একটি ভালো ধরনের কম্প্রিহেন্সিভ মানে হেলথ কেয়ার সার্ভিস দিতে পারবেন। তো আমার মনে হয় যে সেই প্রত্যাশা থেকেই আমরা আজকের মতো এই মানে স্কোপ অফ সার্জিক্যাল প্র্যাকটিস অ্যান্ড জিপি সেটিং এটা শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটি শোনার জন্য। আসসালামু আলাইকুম।